নতুন সূর্যের কাছে সুখী সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা সাধারণ মানুষের। তারুণ্য চায় বৈষম্যহীন ও সাম্যের স্বপ্নের নতুন বাংলাদেশ। সিএনজি স্টেশন বন্ধের সময় কমালো 2 ঘন্টা করে। ডিজেল আর কেরোসিনের দাম প্রতি লিটারে 1 টাকা কমানোর সিদ্ধান্ত। নৌযান কাজে ফেরায় কর্মচাঞ্চল্য ফিরেছে চট্টগ্রাম নৌ বন্দরে। সুনামগঞ্জে নদী ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা ফসলি জমি, আতঙ্কিত স্থানীয়রা। এবং মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। প্রথমবার অনলাইনে স্টল বরাদ্দ, থাকছে জুলাই ও 36 চত্বর। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। মহাকালের স্রোতে হারিয়ে গেল ঘটনাবহুল 2024। দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানে বিশাল পরিবর্তন আসে বাংলাদেশের রাজনীতিতে। সাধারণ মানুষের প্রত্যাশা 2025 সাল হবে সুখী সমৃদ্ধ নতুন বাংলাদেশ, তারুণ্যের বৈষম্যহীন ও সাম্যের স্বপ্নের বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন। 2024 সাল বাংলাদেশের জন্য ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক বছর। রাজনৈতিক সংকট, দোলাচল, সেখান থেকে আবারও ঘুরে দাঁড়ানো, এমন নানা ঘটনার সাক্ষী এই বছরটি। প্রত্যাশা আর প্রাপ্তির জাগতিক রসায়নে বছর যায়, বছর আসে। দেশ, জাতি, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি, সব ক্ষেত্রেই পুরনো বছরের রেখাপাত নতুন বছরে নবতর সম্ভাবনা তৈরি করে। স্বাভাবিকভাবেই নতুন বছরেও সুন্দরের প্রত্যাশা সাধারণের। আমরা গরিব মানুষ যারাই আছি একটু সুখে থাকতে চাই। বাজারে যাইয়া 500 টাকা বাজার লইয়া কি পাই বাচ্চার 500 টাকায়, আর গরু গোশত মনে করেন যে আমরা গরিব মানুষ চোখেই দেই না। আমাদের গরিব মানুষের জন্য জিনিসপত্রের দাম কমাইতে হইব। এই মানুষে মানুষে ভিন্ন মত থাকবে, মতের পার্থক্য হওয়াটাও যৌক্তিক। তবে এই মতপার্থক্য মানেই জাতির বিভক্তি নয়। কল্যাণকর রাষ্ট্র গড়তে হলে জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা জরুরি, যেখানে সাম্প্রদায়িকতা কিংবা হানাহানি থাকবে না। 2025 সালে এমন বাংলাদেশই দেখতে চায় তরুণ প্রজন্ম। 5ই আগস্টের আগে যে ধরনের দেশ ছিল সেটা যেন আমাদের 2025-এ এসে আমাদেরকে না দেখতে হয়, আমরা একজন সম্পূর্ণভাবে নতুন একটা দেশ দেখতে পারি। মানুষ যেন এই শোষণের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারে, সেই আকাঙ্ক্ষা নিয়েই আমরা আসলে 2025 শুরু করতে চাই। 2024 সালে বৈষম্যের বিরুদ্ধে বড়সড় আওয়াজ দেখেছে বাংলাদেশ। নতুন স্বপ্নের শুরু সেখান থেকেই। এখন অর্থনীতি সহ সব ক্ষেত্রেই সমতায়নের পালা। দাঙ্গা হাঙ্গামা বা আপনার এই যে গুম খুন বা মারামারি, এগুলো আমরা কখনোই প্রত্যাশা করি না। প্রথম স্টেবল থাকা দরকার রাজনৈতিক অঙ্গনটাতেই, এবং রাজনৈতিক প্রতিটা দলকে আগে নিজেদের মধ্যে সংস্কার করা দরকার। একটি দেশের সমৃদ্ধিতে বিশাল গুরুত্ব বহন করে অর্থনৈতিক কাঠামো, কিন্তু সেখানে ভর করেছে পুরনো অনেক জঞ্জাল। অর্থনীতিবিদরা মনে করেন নতুন বছরেও এই জায়গাটি চ্যালেঞ্জিং হবে, কারণ মুদ্রাস্ফীতিটা কন্ট্রোলড হলো না, আর হোয়াইট পেপারে যেসব তথ্য বার হয়েছে সেটা সুনির্দিষ্টভাবে চিহ্নিত হলো না। যেটা অসমাপ্ত থাকলো সেটা সমাপ্ত আর হবে বলে আমি আগামী বছর প্রত্যাশা করি না। কঠিন বাস্তবতাকে সঙ্গী করেই অদম্য এবং নির্ভীক বাংলাদেশ গড়ার কথা বললেন বিশিষ্টজনরা। আমরা আশা করি সমাজ কলুষমুক্ত হবে, বৈষম্যহীন হবে, এবং আপনার নতুন প্রজন্ম আমাদের কাছে যা শিখিয়ে দিয়ে গেল তা আপনার নতুন নতুন মাত্রা যুক্ত করবে। নতুন বছরের প্রাককালে ফেলে আসা বছরের দিকে তাকালে আলোড়ন তোলা অনেক ঘটনাই চোখের সামনে ভেসে ওঠে, যার কতক থাকে গর্ব আর অহংকারের। কিছু ঘটনা হয় জাতির জন্য লজ্জাজনক। তবে 2025 সালে বাংলাদেশ কোনো বদনামের ভাগিদার হবে না, এমন প্রত্যাশার কথাই বললেন সাধারণ মানুষ। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। নতুন বছরের নতুন সূর্য আকাশে। শীতের সকালে রংপুরের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আজকে ইংরেজি নতুন বছর শুরু হলো। আমরা রংপুরের শীতের অভাবী মানুষের দুর্ভোগ বাড়ছে জানতে পেরেছি, এবং সেই সাথে আপনি জানাবেন যে স্বাভাবিক জীবনযাত্রায় কী ধরনের প্রভাব পড়ছে। হ্যাপি নিউ ইয়ার।
আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে নতুন বছরের নতুন শুভেচ্ছা। আপনি জানেন যে দেশের সর্বোত্তরের যে বিভাগ রংপুর বিভাগ, এই রংপুর বিভাগে তীব্র শীত আর ঘন কুয়াশায় কিন্তু এই অঞ্চলের মানুষ তার ভালো নেই। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের যে অবস্থা তারা কিন্তু খুব একটা ভালো নেই। বিশেষ করে এই মানুষগুলো যারা আছে তারা কিন্তু ঘর থেকে বের হতে, যারা ঘর থেকে বের হতে পারতেছে না। আরেকটি বিষয় বলে রাখি, কিন্তু খামারে যারা কাজ করে তারাও কিন্তু কাজ করতে পারতেছে না, তারা অনেকটাই সমস্যায় পড়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে রংপুরের যে আবহাওয়া সূত্র আমাদেরকে জানিয়েছে আজকে রংপুরে কিন্তু 12.5 ডিগ্রি সেলসিয়াস এবং এই আবহাওয়া কিন্তু আগামী 2-3 দিন এভাবেই চলবে। বিশেষ করে রংপুর অঞ্চলে কিন্তু দুপুর 12টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যাচ্ছে না। আর রংপুরের যে জেলা প্রশাসক আছে আমার কথা হয়েছে, তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে রংপুরের যে 8টি উপজেলা আছে, এই 8টি উপজেলায় কিন্তু যারা মানুষ আছে, শীতের মানুষ যারা শীত বস্ত্রের অভাবে আছে, তাদের ইতিমধ্যেই 1,04,000 শীতবস্ত্র এসে গেছে এবং তারা কিন্তু তাদের কিন্তু এই শীতবস্ত্র গুলো বিতরণ করা হচ্ছে। আর বিশেষ করে দিনের বেলায় কিন্তু এই বিভিন্ন বাস ট্রাক সহ বিভিন্ন বাহনগুলোর কিন্তু হেডলাইট চালিয়ে কাজ করছে। বলিউল্লাহ, এই ছিল নতুন বছরের রংপুর থেকে সর্বশেষ জি শফিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সিএনজি স্টেশন বন্ধের সময় 2 ঘন্টা কমিয়ে আনা হয়েছে। পেট্রোবাংলা এক বার্তায় জানিয়েছে, সিএনজি স্টেশন সমূহে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পিক আওয়ার অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সময়কাল 2 ঘন্টা কমিয়ে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে, যা আজ থেকে কার্যকর হবে। এদিকে দেশে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে 1 টাকা কমানো হয়েছে, তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিজেলের দাম প্রতি লিটার 105 থেকে 1 টাকা কমিয়ে 104 ও কেরোসিন 105 থেকে 1 টাকা কমিয়ে 104 টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে, তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও অকটেনের দাম। অকটেন 125 ও পেট্রোল বিক্রি হবে 121 টাকায়। নৌযান শ্রমিকদের আন্দোলন স্থগিতের পর আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে চট্টগ্রামে নৌবন্দরে। বহির্নোঙর থেকে লাইটার করে পণ্য চট্টগ্রামের 16টি ঘাটে খালাস কার্যক্রম অব্যাহত রয়েছে। এর আগে চাঁদপুরে মেঘনা নদীতে লাইটার জাহাজে 7 খুনের ঘটনার বিচার ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আন্দোলনে নামে শ্রমিকরা। রিয়াজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। লাইটার জাহাজ আল বাখেরাতে 7 খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও নিহত আহত নাবিকদের উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস দেয় নৌপরিবহন মন্ত্রণালয়। এর প্রেক্ষিতে গত রোববার কর্মবিরতি স্থগিত করে নৌযান শ্রমিকরা। ধর্মঘট তুলে দেওয়ার পর থেকে আবার স্বাভাবিকভাবে কাজ চলতেছে। এখন ইনশাল্লাহ কাজ চলতেছে, ভালো লাগতেছে সবার। নৌযান শ্রমিকদের যদি নিরাপত্তার ব্যবস্থা না করে তাহলে নৌযান শ্রমিকরা কাজ করবে কিভাবে? 2-1 দিনের মধ্যে মৃত ব্যক্তিদের যারা আসামি আছে তাদেরকে ধরবে। এ ধরনের কর্মবিরতি জনগণের ভোগান্তি সহ সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা বলে মনে করছেন এই ব্যবসায়ী। বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডকে হ্যাম্পার করার জন্য প্রোগ্রামগুলো দিয়ে থাকে। আমার মনে হয় সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য কাজ করতে পারে এবং দেশের জনগণের ভোগান্তি বাড়ানোর জন্য কিন্তু এই কাজগুলো হয়ে থাকতে পারে। ধর্মঘটে ব্যাহত হয় সাপ্লাই চেইন, যার প্রভাব পড়ে বাজারে। এ কারণে দেশের স্বার্থে এ ধরনের ধর্মঘট না করার পরামর্শ দিলেন শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। ধর্মঘট বা যেটা হয় আগেও মাঝে মাঝে হয়েছে, এটা কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে আমাদের প্রোডাক্টের উপর। দেশের স্বার্থে যেন এইসব ধর্মঘটকে আমরা পরিহার করতে পারি। ধর্মঘট তুলে নেওয়ায় আগের মতো জাহাজের মালামাল খালাস হচ্ছে, মালামাল পৌঁছে যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে, জানালেন বন্দর সচিব। 35টা জাহাজে কাজ হচ্ছে। 35টার মধ্যে আমাদের এখানে ধরেন ক্লিংকারের জাহাজে আছে 18টা, ফার্টিলাইজার 2টা, ফুড গ্রেনের জাহাজ 6টা, জেনারেল কার্গো 4টা,
তেলবাহী ট্যাঙ্কার আছে 3টা, সুগারের জাহাজ আছে 2টা। তো এই সবগুলো জাহাজে সমানভাবে কাজ হচ্ছে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে এই কার্গোগুলো পৌঁছে যাচ্ছে। বন্দরের গতিশীলতা বজায় রাখতে নতুন করে আর ধর্মঘট দেখতে চান না বন্দর সচিব। আফরিন পপি, মোহনা সংবাদ। সুনামগঞ্জে নদী ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে গেছে ব্রাহ্মণগাঁও গ্রামের 250 পরিবার। ভাঙনের কবলে বিলীন হয়েছে মসজিদ, মন্দির, বসতভিটা, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। এতে আতঙ্কের মধ্যে দিন পার করছেন স্থানীয়রা। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। কুলন্দু শেখর দাসের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। সুরমা নদীর তীরবর্তী সুনামগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রাম। এখানে প্রায় 5 শতাধিক পরিবারের বসবাস। 2009 সাল থেকে শুরু হওয়া ভাঙনে ফসলি জমি, বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা হারিয়ে নিঃস্ব প্রায় 250 পরিবার। সুরমা নদী তীরবর্তী গ্রামের মানুষ তাদের বসতভিটা নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছেন। 15 বছরের ভিতরে প্রায় 250 ফ্যামিলির ভিটে বাড়ি হারা হয়ে গেছে। তবু যাদের ভিটে বাড়ি হারা হয়েছে তাদের এক মুষ্টি জমি পরিমাণও কিছু নেই। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর বাড়ি আমাদের নদীতে চলে গেছে। এখন 4 নম্বর যে বাড়িটা ছিল আমার, এই বাড়িটা পর্যন্ত গড় সহিতে নদীতে নিয়ে গেছে। নদী ভাঙনে আমরা খুবই দিশাহারা। সরকারের সাহায্য সহায়তা ভাঙন থেকে বাঁচতে পারি, গ্রামবাসী আমরা খুব আনন্দিত হব। মাসের ভিতরেও আমরা যাতে এখান থেকে আর উঠে না যাওয়া লাগে। আমরা নির্দেশনা পেলেই ভাঙন রোধে কাজ শুরুর আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। 2টা পর্যায়ে ডিবিবিটা বাস্তবায়ন করা হবে। একটা প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে। প্রথম পর্যায়ে আমরা ড্রেজিংটা করব, দ্বিতীয় পর্যায়ে আমরা নদীতে প্রতিরোধমূলক কাজ করবো। অর্থাৎ ভাঙন প্রবণ এলাকাগুলোতে আমরা প্রতিরোধমূলক কাজ বাস্তবায়ন করব। প্রতিরোধমূলক কাজ বাস্তবায়ন করলে তাদের এলাকার লোক সুবিধা উপকৃত হবে। তবে এই মুহূর্তে আমাদের ইমার্জেন্সি কন্ডিশনে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা আমাদেরকে অনুমতি দিলে আমরা সেখানে। ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। বুসরাত জাহান, মোহনা সংবাদ। রাজধানীর পূর্বাঞ্চলে আজ শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সকাল 10টায় এর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারই প্রথম অনলাইনের মাধ্যমে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। আর জুলাই গণ অভ্যুত্থানের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর। সাত্তার আলী সোহেলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চতুর্থবারের মতো মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে এ মেলার আয়োজন করছে। মেলায় এবার বিভিন্ন ক্যাটাগরিতে থাকছে 362টি স্টল। আর বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে 7টি দেশের মোট 11টি প্রতিষ্ঠান। মেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন এবারের মেলার বিস্তারিত তুলে ধরেন। নাগরিক সুবিধাগুলো বৃদ্ধি করার জন্য আমরা আপনারা তো দেখে থাকবেন যে আমরা মেলায় এবার এন্ট্রি, যে আগের যে প্রবেশ পথ যেটা ছিল, এটাকে ডাবল করেছি। এবারের বাণিজ্য মেলায় প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন বরাদ্দ ও টিকেটিং এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের জন্য থাকছে বিআরটিসির বাস সার্ভিস। মেলার বিশেষ আকর্ষণ থাকছে ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা জুলাই চত্বর ও 36 চত্বর এবং ইউথ প্যাভিলিয়ন। অন্যান্য বছরের তুলনায় এবার মেলায় দর্শনার্থীর উপস্থিতি বেশ ভালো হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আশা করছি ভালো ব্যবসা হবে, ভালো কিছু হবে, ভালো প্রচার হবে, দর্শক সমাগম বাড়বে। আগের তুলনায় আমাদের কোয়ালিটিও ভালো, আমাদের ব্যবসা কিনে ইনশাল্লাহ ভালো করবে আশা করতেছি। কাজের দিক থেকে দেখা যাচ্ছে আমরা পুরোপুরি প্রস্তুত। আমরা যে ডিজিটালি অ্যাডভান্স হয়েছে তার একটা ভালো পদক্ষেপ হলো যে আমরা এখানে টিকেট চালু করতে পেরেছি। মেলায় সার্বিক নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত। বাণিজ্য মেলার আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের এখানে 6 জন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। একই সাথে আমরা উপজেলা প্রশাসনে আমরা 3 জন ম্যাজিস্ট্রেট কাজ করব। সেই সাথে পুলিশ, র্যাব, আর্মি সবাই এখানে নিয়োজিত হয়েছে। মাসব্যাপী মেলা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে খোলা থাকবে রাত 10টা পর্যন্ত। আফরিন পপি, মোহনা সংবাদ। পূর্বাঞ্চলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী নাসির উদ্দিন। সরাসরি জানবো উদ্বোধনের প্রস্তুতির খবর। নাসির, নিশ্চয়ই যুক্ত হতে পেরেছি। প্রধান উপদেষ্টা বাণিজ্য মেলা উদ্বোধন করবেন সকাল 10টায়, তার আগে আপনি প্রস্তুতি কেমন দেখছেন?
হলে 10টা থেকে 10:30টার মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই বাণিজ্য মেলা প্রাঙ্গণে আসবেন এবং তিনি উদ্বোধন করবেন। তার উদ্বোধনের আগে মেলার যা প্রস্তুতি সেটা তো গতকাল থেকেই সম্পন্ন হয়ে গেছে। আসলে যেসব প্রস্তুতি নেওয়ার কথা সেগুলো সম্পন্ন হয়েছে। এখন যেটা প্রস্তুতির যে অংশ সেটি হচ্ছে যারা আমন্ত্রিত অতিথি, ব্যবসায়ী থেকে শুরু করে দেশি বিদেশি আমন্ত্রিত অতিথি যারা আছেন তাদের প্রবেশ আমরা দেখছিলাম গেটে। সবাইকেই মোটামুটি নিরাপত্তার ভিতর থেকেই ঢুকতে দেওয়া হচ্ছে, কারণ এখানে যেহেতু সরকার প্রধান কিছুক্ষণ পরেই মেলা প্রাঙ্গণে আসবেন এবং উদ্বোধনের উপলক্ষে, সে কারণে তার প্রবেশ ঘিরে এক ধরনের নিরাপত্তা, সেই নিরাপত্তা বেষ্টনী পার হয়ে সবাই মেলা প্রাঙ্গণে ঢুকছেন। মূলত এখন মেলার চেয়ে বড় যে আনুষঙ্গিকতা সেটা হচ্ছে উদ্বোধন উপলক্ষেই মেলার যারা দর্শনার্থী তারা হয়তো প্রবেশের সুযোগ পাবে 12টা বা 1টার দিক থেকে, কারণ সেই আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে যাওয়ার পরে প্রধান উপদেষ্টা মেলা প্রাঙ্গণ ত্যাগ করার পরেই শুরু হবে যারা দর্শনার্থী তাদের প্রবেশের সুযোগ পাবে তারা। একটা বিষয়, এবছরও মেলায় প্রবেশ ফি 50 টাকা। যারা আছেন পূর্ণবয়স্ক তাদের জন্য 50 টাকা, এবং 12 বছরের নিচে তারা মেলায় প্রবেশ করতে পারবেন অর্ধেক, অর্থাৎ 25 টাকা করে, বা যারা 12 বছরের নিচে। এই হচ্ছে মেলায় প্রবেশের বিষয়। এবং এবছর মেলা প্রাঙ্গণে কিছু ভিন্নতা, যেটা আপনি সংবাদেও বলছিলেন, কিছু ভিন্নতা সেটা হচ্ছে অনলাইনে টিকিট কাটার যে সুযোগ, এবং এছাড়া জুলাই অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাকেও ধারণ করা হবে মেলার বিভিন্ন পেভিলিয়নে। আমরা দেখেছি যে 36 চত্বর নামে এক ধরনের বিভিন্ন চত্বর থাকবে, যেখানে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সেই চত্বর তৈরি করা হয়েছে। এছাড়া বিভিন্ন পেভিলিয়নে তারুণ্যের, যেহেতু তরুণদের এক ধরনের বিপ্লবের পর এই বাংলাদেশ, সেই বাংলাদেশের সেখানে বাণিজ্য মেলাকেও সেই ধরনের আঙ্গিকে সাজানো হয়েছে, যাতে করে এই আন্দোলনের, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করা যায় এই মেলাকে ঘিরে, সেই ধরনের চেষ্টা করা হয়েছে। এবং এবছর মেলায় দেশি বিদেশি দেখছিলাম প্রায় 371টির মতো স্টল থাকবে। আমরা জানি বাণিজ্য মেলা ঘিরে আসলে মানুষের এক ধরনের আগ্রহ থাকে, কারণ বছরের প্রথম দিনেই মেলা শুরু হয়ে গেল। অন্যান্য বছরগুলোতে কখনো কখনো নির্বাচনের কারণে কিছুটা দেখেছি দেরি হতে, তবে এবার যেহেতু ওই ধরনের কোনো সমস্যা নেই, তাই বছরের প্রথম দিনটিতেই মেলা শুরু হয়ে গেল, এবং সেটার যে আনুষ্ঠানিকতা, প্রস্তুতি সবই শেষ হয়ে গেছে। তবে মেলাকে ঘিরে হয় কি, পুরোপুরি চালু হতে হয়তো 10 থেকে 15 দিন, 5 থেকে 10 দিন সময় লেগে যায় হয়তো পুরো আঙ্গিকে আসতে। প্রথম দিকে অনেকগুলো পেভিলিয়ন কিছুটা হলেও ঘাটতি থাকে, সেই ঘাটতিগুলো কাটিয়ে 2 দিন 4 দিন সময় লেগে যায়, হয়তো এবছরও সেরকমই লাগবে। তবে এবছর বলা যায় যে প্রস্তুতির দিক থেকে বেশ ভালোই, আমরা যতটুকু দেখেছি প্রস্তুতির দিক থেকে মেলা প্রাঙ্গণ বেশ ভালোই এগিয়ে আছে, এবং আশা করা যায় যে 2-4 দিনের ভিতরেই যারা এখানে গতকাল বা পরশু আমরা কথা বলছিলাম যে তারাও আশা করছিল যে এবছর মেলা ঘিরে উৎসাহ উদ্দীপনা বা দর্শনার্থীর সংখ্যা বাড়বে, এবং প্রস্তুতির বিষয়টি মাথায় রেখে তারা সেই ধরনের আশ্বাসের কথাই বলছে। তারা আশা করছে যে মেলাকে এবার যে বেচা কিনা বা যে বিক্রির যে ধরনের একটা সম্ভাবনা তৈরি হয়, সেই সম্ভাবনাগুলো বাড়তে থাকবে, এবং সেক্ষেত্রে মেলা প্রাঙ্গণ ঘিরে 2-1 দিনের ভিতরেই হয়তো চত্বরটা পুরোপুরি দর্শনার্থীর ভিড়ে মুখরিত হবে। এবং যার যেটা কেনাকাটার প্রয়োজন আছে, কারণ মেলাকে ঘিরে অনেক ধরনের কেনাকাটা, অনেক ধরনের সামগ্রী, অনেক ধরনের প্রসাধন সামগ্রী কিংবা জামা কাপড় সবকিছু একই চত্বরে যেহেতু পাওয়া যায়, সেই পাওয়া যাওয়ার সুযোগটা দর্শনার্থীরা নেন। তবে পূর্বাঞ্চলের ক্ষেত্রে ঢাকার সঙ্গে যেমন আছে, তেমনি গাজীপুর এবং নারায়ণগঞ্জের মানুষেরও এক ধরনের এখন যোগসূত্র তৈরি হলো, তারাও খুব পাশে পেয়ে গেল এই মেলা চত্বরটা, যে কারণে পুরো ঢাকার পাশাপাশি এর আশপাশের জেলাগুলোর সঙ্গে এক ধরনের কানেক্টিভিটি তৈরি হয়েছে, যে কানেক্টিভিটির কারণে মেলা প্রাঙ্গণ আসলে জমজমাট হবে, এবং আশা করা যায় বেচা কিনা খুব শীঘ্রই বাড়বে আসলে। জি নাসির, আপনাকে ধন্যবাদ। পূর্বাঞ্চলে বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে বলছিলেন সহকর্মী নাসির উদ্দিন। দেশের বাইরের খবর, বিশ্বের সবার আগে নতুন বছর 2025 সালকে স্বাগত জানালো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি। এরপরই দ্বিতীয় দেশ হিসেবে নতুন বছরকে আতশবাজির ঝলকানিতে বরণ করে নিয়েছে ওশেনিয়া অঞ্চলের দেশ নিউজিল্যান্ড। এরপর সারা বিশ্ব মেতে ওঠে নতুন বছর উদযাপনে। ইশতিয়াক হোসেনের রিপোর্ট। নতুন বছর বরণে বিশ্বজুড়ে ছিল জমকালো নানা আয়োজন। 2025 সালকে বিশ্বে সবার আগে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি। বৃহত্তম ক্রিসমাস দ্বীপ সহ কিরিবাতির বিভিন্ন দ্বীপ নতুন বছরের প্রথম প্রভাতকে অভ্যর্থনা জানায়।
দ্বিতীয় দেশ হিসেবে নিউজিল্যান্ড নতুন বছরের উদযাপন শুরু করে। অকল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ারে আতশবাজির ঝলকানি আর হারবার সেতুতে জমজমাট আলোকসজ্জা প্রদর্শনীর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। এছাড়া আকাশে আতশবাজি ঝলকানির সঙ্গে নিউজিল্যান্ডের সবচেয়ে উঁচু এই টাওয়ারের অগ্রভাগ বিভিন্ন রঙে আলোকিত হয়ে ওঠে। অস্ট্রেলিয়ার খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানানো হয়। দেশটির সিডনির বিখ্যাত হারবার সেতুতে মাঝরাতের আতশবাজির ঝলকানি ও লোক সমাগমের কেন্দ্র হয়ে ওঠে। সেখানে নতুন বছরকে বরণে আয়োজিত জমকালো অনুষ্ঠানে মেতে ওঠে মানুষ। এছাড়া ইন্দোনেশিয়া নাচের তারে নতুন বছরকে বরণ করে নিতে বর্ণিল সাজে সাজে নৃত্যশিল্পীরা। চীনে নতুন বছরকে স্বাগত জানাতে বড় পর্দায় দেখানো হয়েছে জাতির উদ্দেশ্যে দেয়া প্রেসিডেন্ট শি জিনপিং এর ভাষণ। ব্যাংকক, থাইল্যান্ড, মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ারে আতশবাজি ফুটিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। দর্শক, সংবাদের এ পর্যায়ে দেখে নিব দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম কি রয়েছে। শীর্ষ দৈনিকগুলোর কয়েকটি দৈনিক আমার হাতে রয়েছে, আমি শিরোনামগুলো জানিয়ে দিব। শুরুতে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। তারা আজকে শিরোনাম করেছে, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের দাবি, শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি সমাবেশে ছাত্র জনতার ঢল। ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতা সমুন্নত রাখার অঙ্গীকার সরকারের, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা। সচিবালয়ে আগুনের প্রাথমিক প্রতিবেদন জানানো হয়েছে, নাশকতার প্রমাণ মেলেনি, বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে অগ্নিকাণ্ড। সমকালে শিরোনাম দেখব, তারা শিরোনাম করেছে 2025 সাল হবে কার্যকরী ঐক্যমত্য সৃষ্টির বছর, দেবপ্রিয় ভট্টাচার্য। ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যেই চান শিক্ষার্থীরা, মার্চ ফর ইউনিটি। প্রথম আলো শিরোনাম দেখব, কি শিরোনাম করেছে, একটা নতুন স্বপ্ন, নতুন সময়ের পরিবর্তনের মধ্যে রয়েছে। বিশেষ সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্বাচনের আগে বিচার ও সংস্কার, মার্চ ফর ইউনিটি থেকে দাবি। বাংলাদেশ প্রতিদিন, ভোট আয়োজনের বছর, দ্রুত সংস্কার শেষে নির্বাচন চাই, রিজভী আহমেদ। অত্যাবশ্যকীয় সংস্কার, তারপর নির্বাচন, সৈয়দ রেজাউল করিম। নতুন স্বপ্নের 2025, সরকারকে আলটিমেটাম, কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি সমাবেশ, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের জন্য 2 সপ্তাহ দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নিয়ম ভেঙে আন্দোলনে। শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি, 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণার আলটিমেটাম। নতুন সূর্যোদয়ে সুদিনের প্রত্যাশা, স্বাগত খ্রিস্টীয় 2025। স্বাধীন বাংলার বুকে রচিত হলো নতুন এক ইতিহাস, ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থান। এরকম শিরোনাম করেছিল আজকে যুগান্তর। বণিক বার্তা শিরোনাম দেখব, আস্থা ও গণতান্ত্রিক পরিবেশ চান ব্যবসায়ী ও উদ্যোক্তারা, 2025 সালের প্রত্যাশা। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দাবি, শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি সমাবেশ। দ্য ডেইলি স্টার, মেক জুলাই আপরাইজিং প্রোক্লেমেশন বাই জানুয়ারি 15, গভর্নমেন্ট ডিসিশন কট স্টুডেন্ট লিডার্স বাই সারপ্রাইজ। এরকম শিরোনাম ছিল আজকের দৈনিকগুলোর, প্রধান দৈনিকগুলোর। আমরা অল্প সময়ের মধ্যে দেখে নিলাম এবং এরই সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। নতুন সূর্যের কাছে সুখী সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা সাধারণ মানুষের, তারুণ্য চায় বৈষম্যহীন ও সাম্যের নতুন বাংলাদেশ। সিএনজি স্টেশন বন্ধের সময় কমলো 2 ঘন্টা, ডিজেল আর কেরোসিনের দাম কমানো হলো প্রতি লিটারে 1 টাকা। শ্রমিকরা কাজে ফেরার চট্টগ্রাম নৌবন্দরে কর্মচাঞ্চল্য, সুনামগঞ্জে নদী ভাঙনে বিলীন হচ্ছে বসত ভিটা, আতঙ্কে স্থানীয়রা। এবং শুরু হচ্ছে মাসব্যাপী বাণিজ্য মেলা, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। থাকছে গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাই ও 36 চত্বর। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।